ওয়ালাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 18তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শক্ত কণ্ঠে বলে, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো, নীরব কণ্ঠে শুধালো, ও পরে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বসো বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বলে, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে আজ। ওদের কথম কথম শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগালে হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমে কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেল। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠলো। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবে ভাবলো, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন। আবির ভাইও হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথা বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে এসেছিল। তাহলে আবির ভাই কিভাবে চেনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিয়ে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ তার চোখ কাঁপছে না, হাত পাও রিম রিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে, যেগুলো উত্তর শুধু আবির ভাই জানে। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেছে, মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এ সময় সবাই যে যার রুমে থাকে। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিষময় চোখে চাইলো। আবির মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক ও ওষ্ঠদ্বয় তীর তীর করে কাঁপছে। এ অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে গেছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠেছে আবিরের মনে। টেনে হিঁচড়ে কোনো রকম নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘ সরু না ক্রমে ক্রমে ফুসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে বলল, আপনি জান্নাত আপুকে চিনেন? আবির ওপর নিচে মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাশভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভিতর ভিতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারা পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার ওপর রাগে লাল গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল ফেটে বেয়ে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শুধু পরিচিত হলে কি মানুষ নির্দ্বিধায় বাসা যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? চল, শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশী আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধ শক্তি হারিয়ে ফেলে। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছুই আর শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপালে ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিজের কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ কণ্ঠে চেয়ে রইল। গরু গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইলো। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘ নীরবতা দেখে আবির গুরু গম্ভীর কণ্ঠে বলল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনার যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আর আমি কিছু বলতে গেলে ছোট, বয়স হয়নি, এরকম করেন কেন? হ্যাঁ? আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল।
বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘরাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ যত তেজ তো শুধু আমার ওপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করে বলছেন, কণ্ঠ 3 গুণ ভারী করে ধমকে উঠল, জান্নাত কোথাকার কোনো মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেছে। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়? তো আর কিছু ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে, তার আগে মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে ভালো? বা এটুকু বলার পরে আবির ডান হাতে মেঘের বাম গাল শক্ত করে চর বসিয়ে দিল। আকস্মিক মেঘের মুখে বন্ধ হয়ে গেছে, কথাটা শেষ করতে পারলো না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে, স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। একটাবারের জন্য গালে হাতও রাখলো না, অনুভূতি যেন বিলীন হয়ে গেছে। রক্তাক্ত চক্ষুদয় আবিরের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে, ডান হাত দিয়ে চুলের মুষ্টি ধরলো, রাগান্বিত কণ্ঠে বলল, যা বুঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল, দরজার পাশে দেওয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। তার হাত কেঁপে উঠে, তা দেখে কেঁপে উঠে অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেটটা খুলে বের হয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা খানের মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কি এভাবে দাঁড়িয়েছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠলে বড় আম্মুর দিকে না ঘুরে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বই নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ক্ষুধা নেই। এরপর মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানার ওপর। তারপর দরজা আটকে নিজ বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সম কষ্টে, চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ে। অষ্টাদশীকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ জেদ অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছে। সেই আবির ভাই কিনা 1 মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারলো, আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্ত ক্ষোভ চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5টা আঙ্গুলের দাগ হয়ে আছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের ধ্বংস বিধ্বস্ত দেখে আতকুটে মেঘ। মুখমণ্ডলে নেয় অষ্টাদশীর কোমল হৃদয়টাও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তার মনে কি ভাবছে কে জানে। যে অষ্টাদশীর মনটাকে কাচের গ্লাসের মতো হাজার টুকরো করতে পরিণত করেছে, কোথায় সে দুরূহ পুরুষ। আবির বাসা থেকেই বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করে বলল, আবির স্যার কি এখনো আসেননি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগে চলে এসেছেন। কি বলো? আবির আসছে অথচ আমায় ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমে। আবিরের রুমের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে।
চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজায় উকি দিল ভেতরে। জানালার পাশে দেওয়ালে আবির অহিচ্ছেদে অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিষয়ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহি আবিরের সাথে 5 ফিট 7 লম্বা রাসেল কোনো মতোই কুলায় না। চেষ্টায় ব্যর্থ হয়ে দরজা পর্যন্ত দৌড়ে যেয়ে রাসেল চিৎকার দিয়ে রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ ও কর্মচারী। রাকিব আর রাসেল টেনে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখ মুখ ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তিত হল। ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উষ্ণ থুল চুলগুলো এলোমেলো আর আছে ঘামে ভেজা, কপালে লেপ্টে আছে সামনের দিকে চুলগুলো। পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন করা সত্ত্বেও আবিরের কে দেখে মনে হচ্ছে সবে মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইলো। নির্বিচ্ছিন্ন ঘুষির কারণে হাতের কয়েকটা জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় কাত ঘুরিয়ে তাকালো দেওয়ালে। সাদা রঙের দেওয়ালটা কিছুটা অংশ বেয়ে রক্ত পড়ছে ফ্লোরে। রাকিব আতকে ওঠে, এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবিরও এখনো জোর করে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিন্ডার কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার করে বলল, ছাড় আমাকে। আবিরের রুদ্র কণ্ঠে চিৎকার শুনে কিছুটা নড়ে উঠল রাকিব। তারপর ও ছাড়লো না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির কণ্ঠ দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আর একটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়লো চেয়ারে। আবিরের রক্ত বর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়লো ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো দুজনকে প্রশ্ন করলো, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত অগ্নি দৃষ্টিতে চাইলো। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব শুধু মাথা দুলালো। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি রাকিব। সে অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? সরি। আবিরের কণ্ঠ ভিজে আসে। পুনরায় দুফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আতকুটলে শোধালো, কি? তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধেই নিজেকে আহত করছে। ভুরু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সঙ্গে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আবির মেঘকে মারতে চায়নি।
আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তৃপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাতে কপালের চুলগুলো সরিয়ে মনের কষ্টে শোধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলে বারবার কিছুটা ভেবে বলল, দেখ, এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ, এই জন্য তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আর মনে হয় না এই থাপ্পড়ের জন্য কথা বলা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বললে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছুই হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবিস না। মেঘ কি আর পড়তে চাইব ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, দুদিন পর পর ওর জন্য টিচার কোথায় খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকলো, হাসপাতালে কেন যাবে? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এত কেটেছে, কোনো সমস্যা হয় যদি? ডাক্তার দেখলে ভালো হয় না? আবির সংকট কণ্ঠে উত্তর দিল, এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করে কোনো লাভ নাই, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? আবির এক পলক দেওয়ালে লাগানো ঘড়ির দিকে তাকায়, 10টা বাজছে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে বলল, বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর তাহলে, বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো নে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করলো। প্রথমবারই রিসিভ হলো কল। তানভীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় তুই? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল, এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের ওপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিবও আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেয়ে কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা বৃষ্টির হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকুনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল বেলকুনিতে। গিট ধরে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে, বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকুনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে উঠলো। নিচের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টি পানি আপন গতিতেই পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘের ইচ্ছে হচ্ছে মনে পুষো রাগ চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 16 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সে অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাতে খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানি তোপে ধীরে ধীরে কোমর ছড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্ত উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে। মেঘের ছাদে লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি। ছাদের এদিক সেদিকের গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোই বুঝতে পারছে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘ সম্পূর্ণ ছাদে হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলো একটাতে বসে পড়লো। হেলান দিয়ে
বসাতে চুল কম, অর্ধেকটা ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে হিটলার স্বভাবের ব্যক্তিটার কেন কোনো অস্তিত্ব ছিল না? তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একই সাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষিপল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে, তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচে দিয়ে গড়িয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ কয়েকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না?